আচ্ছা, এটা হচ্ছে 6 সেমিস্টার, তাই না? তোদের না কয়দিন আগে ফিফথের ক্লাস নিলাম, মেকানিক্যাল, পাওয়ার, আরএসসি, অটোমোবাইল, মেকাট্রনিক্স, সবারই আছে। আচ্ছা, তোমরা যারা ফেসবুকে লাইভে ক্লাস করতেছো, তোমাদের হচ্ছে আহ, কথা সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো, তোমরা চাইলে আমাদের সাথে গুগল মিটে জয়েন করতে পারো। আমি দেখো কমেন্ট সেকশনে হচ্ছে একটা কমেন্ট করছি, ওখানে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের দেখো টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেই চ্যানেলে যুক্ত হইলে সেই চ্যানেলে তোমরা হচ্ছে ইয়া পেয়ে যাবে আর কি, আমাদের গুগল মিটের লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, তারপর তোমরা সেখান থেকে জয়েন হইতে পারো। সো আমাদের যে কয়টা আহ, ইয়া আছে আর কি, ফ্রি ক্লাস নিব আমরা, সেটা হচ্ছে তোমাদের ওখান থেকে ক্লাস করতে পারো গুগল মিটে। আচ্ছা, আচ্ছা, একটু কোর্সের প্রমোশন করে ফেলি, হ্যাঁ, তারপর ক্লাস শুরু করতেছি। আচ্ছা, তোমাদের হচ্ছে কোর্স ফি 1850 টাকা, আর ডিসকাউন্ট ফি হচ্ছে 1450 টাকা। এটা হচ্ছে তোমার 5 তারিখ পর্যন্ত চলবে। সাথে তুমি টি শার্ট এবং সাজেশন বই ফ্রি পাবা। আর 6 তারিখ থেকে কোর্স ফি হবে তোমার 1550 টাকা। হ্যাঁ, 1550 টাকা 6 তারিখ থেকে। এর সাথে হচ্ছে আগামী মাস থেকে আমাদের হচ্ছে নতুন একটা কোর্স লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন অ্যান্ড জব প্রিপারেশন। জব প্রিপারেশন একটা কোর্স লঞ্চ হবে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। এক কথা তোমরা হচ্ছে ডুয়েটে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে পরীক্ষা দিবা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তাদের জন্য ফুল ডিপার্টমেন্টের কোর্স। হ্যাঁ, সেখানে হচ্ছে কোর্স ফি হচ্ছে 2550 টাকা। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে হচ্ছে প্রথম ক্লাস, আজকে সব লিখতেছেন, আজকে একটু আলোচনা করেন। বুঝি আগে না। দিলাম তো একটু বলতেছে, আজকে একটু কথা বলেন, একটু গল্প করেন, পরে শুরু করেন, গল্প 5-10 মিনিট যাক। গল্প অলরেডি অনেকক্ষণ চলে গেছে, গল্প করে ফেলছে, তুমি এতক্ষণে জয়েন করলে তো হবে না। আমি তো অনেকক্ষণ আগে জয়েন করছি। গল্প তো করলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার ডিসকাউন্ট ফি চলবে হচ্ছে 2050 টাকা। এটা হচ্ছে 15/9/2025 পর্যন্ত। এখন আমাদের যারা একাডেমিক কোর্সে, মানে তোমরা হচ্ছে আমাদের সেমিস্টারের কোর্সে যারা এনরোল করবা, তারা হচ্ছে এইখানে দুইবারে টাকা পেমেন্ট করতে পারবা। প্রথম কিস্তি, আমি কিস্তি লিখে দিলাম, হ্যাঁ। প্রথম কিস্তি হচ্ছে 1050 টাকা, আর দ্বিতীয় কিস্তি সেটা হচ্ছে 1000 টাকা। ওকে, সো এই যে ডিপার্টমেন্টের কোর্সে ভর্তি হতে হলে তোমাকে 01923456657 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর যদি তুমি একাডেমিক কোর্স নিতে চাও, তবে তোমাকে 01717143460 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। ওকে, তো আচ্ছা, আলোচনা গল্প করার কথা বললা, আচ্ছা ঠিক আছে, বলো কি গল্প করব। আচ্ছা,
জান্নাতুল। আপনি বলেন আমরা শুনি, আপনি বলেন আমরা শুনি। আচ্ছা, পড়াশোনার বাইরে কোনো গল্প নাই, ঠিক আছে? কারণ তোমরা এবার অনেক কম সময় পাবা। আর তোমাদের হচ্ছে স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালস হচ্ছে অনেক হার্ড সাবজেক্ট একটা। মানে তোমাদের হচ্ছে যদি স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসের কথা বলি আমি, তাহলে তোমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা অধ্যায়ে হচ্ছে ম্যাথ আছে, এবং প্রত্যেকটা অধ্যায়ে মিনিমাম 3টা থেকে 4টার উপরে ক্লাস লাগবে শেষ করতে, বোঝা গেছে? অনেকগুলো প্রমাণ আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সেমিস্টারে গল্প করার সময় অনেক কম, বোঝা গেছে? আমরা গল্প করব সেটা হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসে তোমাদের এই বইয়ে যা আছে সেটা যদি ভালো মতো পড়া মানে পড়ে ফেলো, তাহলে তোমাদের হচ্ছে মোটামুটি ডুয়েট অ্যাডমিশন বা সরকারি চাকরির পরীক্ষার জন্য যতটুকু বেসিক লাগবে তার অর্ধেকটা কাভার হয়ে যাবে। 40 থেকে 50% এখান থেকে কাভার হয়ে যাবে, ঠিক আছে? আর বাকি 50% তুমি যদি কাভার করতে চাও তবে তোমাকে হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে বা জব প্রিপারেশনের জন্য গাজীপুরে এসে হচ্ছে পড়াশোনা করতে হবে, অথবা তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। এই কোর্সে যুক্ত হলে তোমার ফুল সিলেবাসটা আমরা কাভার করে দেবো আর কি, ডিপার্টমেন্টে যতটুকু তোমার ডুয়েট অ্যাডমিশনের জন্য লাগে এবং তোমার হচ্ছে চাকরির জন্য লাগে। আর এই কোর্সে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস থাকবে প্রায় 140টার উপরে, 140টা প্লাস লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? তো আচ্ছা, আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কি আছে আসলে, আমি একটু সিলেবাসটা দেখি বের করে, হ্যাঁ? টপিকস: সিম্পল স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেন, ডিফাইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। আচ্ছা, তার মানে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন হচ্ছে ডিফাইন করতে বলছে, তাই তো? আচ্ছা, তাহলে স্ট্রেস, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন মানে পীড়ন ও বিকৃতি চ্যাপ্টারের নাম, হ্যাঁ? পীড়ন ও বিকৃতি। তো পীড়ন আসলে কি? আচ্ছা, অ্যাপ্রুভাল তো দিয়ে দিছি। ইব্রাহিম, জয়েন করতে পারছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের হচ্ছে পীড়ন ও বিকৃতি, তাহলে পীড়নটা কি আর বিকৃতি কি? আমরা ফ্লুইড মেকানিক্সে পড়ছিলাম, দেখ চাপ কাকে বলে, পড়ছিলাম না? জি ভাইয়া বলছিলাম। আচ্ছা, চাপের সংজ্ঞা বলছিলাম, বল যদি লম্বভাবে ক্রিয়া করে তবে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকেই চাপ বলে। তার মানে আমি এইখানে হাত দিয়ে এই যে বোর্ডের উপরে প্রেস করতেছি, এটা হচ্ছে আমাদের চাপ। কিন্তু আমি প্রেস করার পরেও, চাপ প্রয়োগ করার পরে আমার বোর্ডটা যে জায়গা সেই জায়গাতে আছে, আমার কি হয় নাই, চেঞ্জ হয় নাই পজিশনের। তার মানে ভেতর থেকে আরেকটা বলে বাধা দিচ্ছে। এই যে ভেতর থেকে যে বলে বাধা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের পীড়ন। তার মানে আমরা পীড়ন সংজ্ঞা বলতে পারি এরকম: বল যদি লম্বভাবে ক্রিয়া করে তবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত, এতক্ষণে কিরা আসছে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধী বলকে পীড়ন বলে। আচ্ছা, স্যাররা যখন খাতা দেখবে তোদের, তখন প্রথম যে জায়গাটা চোখ দিবে সেটা হচ্ছে এই যে এই জায়গাতে, যে পীড়নের সংজ্ঞাতে তুই প্রতিরোধী বল বলছিস না প্রযুক্ত বল বলছিস? প্রযুক্ত বল যদি বলে ফেলিস তাহলে জিরো, প্রতিরোধী বল যদি বলিস তাহলে হবে পীড়ন, ঠিক আছে? প্রযুক্ত বল হলে চাপ, আর প্রযুক্ত বল না হলে মানে প্রতিরোধী বল হলে পীড়ন। তাহলে যেহেতু আমি বলছি বল লম্বভাবে যদি ক্রিয়া করে, এটা সারফেস, এইখানে আমি এফ বল প্রয়োগ করতেছি, এখানে আমি এফ বল প্রয়োগ করতেছি।
এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এ, এটার ক্ষেত্রফল এ। আচ্ছা, পীড়নকে একে এস দ্বারা প্রকাশ করা হয়, এস অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তোদের বই কি দ্বারা প্রকাশ করছে সেটা তো বলতে পারতেছি না, এই জন্য দুইটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে দেখ, হ্যাঁ বই কিনবি, সমস্যা নাই, আজকে তো অল্প একটু পড়াবো, বোঝা গেছে। তো এখন এইখানে বল হচ্ছে এফ বলতে পারি আমরা, এখানে বল তোদের বই পিও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো এখন পীড়ন, তাহলে আমি পীড়ন যদি বলি, অতএব ম্যাথমেটিক্যালি যদি বলি আমরা এস অথবা সিগমা ইকুয়াল একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, ঠিক আছে। তার মানে আমি এই যে পি বা এফ বলটা কতটুকু ক্ষেত্রফলের উপর ক্রিয়া করতেছিল, এই ক্ষেত্রফলের উপরে না, বুঝিস নাই? আচ্ছা, কথা শোনা যায়? এই যে পি বা এফ বলটা কতটুকু ক্ষেত্রফলের উপর কাজ করতেছে, এই ক্ষেত্রফলের উপরে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখ যে এই ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বল কতটুকু, এফ অথবা পি। আচ্ছা, আমি এফ লিখলাম, আচ্ছা পি লিখি, যা পি। তাহলে একক ক্ষেত্রফল, দেখ পীড়নের সংখ্যা কি বলছে, একক ক্ষেত্রফলের উপরে, তার মানে আমাকে কি একক ক্ষেত্রফলে নিয়ে আসতে হবে। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বল কি হবে, তাহলে পি ডিভাইডেড বাই এ। এতটুকু ক্লিয়ার? এই রেসপন্স করতে হবে, মিটা যারা আছিস রেসপন্স করতে হবে। তাহলে এতটুকু দেখতো একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বল কতটুকু, পি বাই এ। তাহলে এটাকে আমরা বলতে দিচ্ছি, অতএব পীড়ন কি এস ইকুয়াল টু পি বাই এ, অথবা লিখতে পারিস এফ বাই এ। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? ওকে, এখন এটার একক কি হবে, পিটা কি আমাদের বল না, বলের একক পরে আসছিলাম কি, নিউটন পার মিটার স্কোয়ার, অথবা অথবা হইতে পারে এটা কি বলে প্যাসকেল, অথবা হইতে পারে কি কেজি পার মিটার স্কোয়ার, অথবা হইতে পারে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, লিখতে পারি না? আচ্ছা, অথবা হইতে পারে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অথবা হইতে পারে কেজি পার মিলিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এগুলো জাস্ট এখন দেখতেছি আমরা, আমরা যখন আরো ভিতরে আস্তে আস্তে ঢুকবো তখন হচ্ছে আমরা এগুলো আরো মানে ডিপলি আলোচনা করব, ওকে। তো এখন বিষয় হচ্ছে যে তোদেরকে আমি দুইটা ক্লাসের লিঙ্ক দিয়েছিলাম, দুইটা ক্লাস মোটামুটি সবাই করে ফেলছিস না? ওই এককের দুইটা ক্লাস অবশ্যই খাতায়, প্রত্যেকটা স্টুডেন্টের খাতায় নোট থাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা পীড়ন পেয়েছি, এখন বিষয় হচ্ছে যে এইটা তো লম্বভাবে কাজ করতেছিল, বাট যদি লম্বভাবে কাজ না করে, কারণ আমি এখানে কন্ডিশন কি দিছি, বল যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে আমার অ্যাঙ্গেলও ক্রিয়া করতে পারে, তাহলে এতটুকু আমি মিশাই ফেললাম। একটা সারফেস দিছি, এখানে এফ বল কাজ করতেছে থিটা ডিগ্রি কোণ করে, এটার এরিয়া হচ্ছে এ। তাহলে আমার একটা বিষয় বল যে এখানে বল কাজ করতেছে এই জায়গার সাথে, আমার এই রেখাটা লম্ব না এই রেখাটা লম্ব, এটা দিলাম ওয়াই, এটা দিলাম এক্স, কোনটা লম্ব? মানে আমি বলছি কোন রেখাটা লম্ব, ওয়াই রেখা না এক্স রেখা? আচ্ছা, লম্ব হওয়ার কন্ডিশন হচ্ছে
আমি যদি একটা মার্কার চিন্তা করি, এটার উপরে যখন এভাবে একটা বস্তু রাখবো, আমি দেখ কালো মার্কারের সাথে লাল মার্কারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, দেখ তো 90 ডিগ্রি করছে না, এই জায়গাতে 90 ডিগ্রি হয়েছে না? তাহলে এটার সাপেক্ষে এটা লম্ব, বা এটার সাপেক্ষে এটা লম্ব। ক্লিয়ার? তাহলে এবার বল যে আমি এখানে বল প্রয়োগ করতেছি, তাহলে আমার এই রেখাটা কি লম্ব হওয়া কোনোভাবে সম্ভব? কারণ এই রেখাটা যদি আমি পিছনে টান দিয়ে আস্তে আস্তে একটা এটার সাথে 0 ডিগ্রি কোণ হয়ে গেছে না? কিন্তু আমি যদি এই রেখাটা টান দিয়ে আস্তে আস্তে একটা 90 ডিগ্রি হয়েছে না? এই যে 90 ডিগ্রি হয়েছে না? তাহলে এইটা হচ্ছে লম্ব। তাহলে এইটা যদি লম্ব হয় আমার, তাহলে এইটার উপাংশ কতটুকু হবে দেখতো? এটা কি আমার থিটা করছে এর সাথে, আর এটা কি আমার লম্ব। তাই লম্ব হচ্ছে কার উপাংশ? সাইনের। তাহলে আমাদের লিখতে পারি এফ সাইন থিটা। এটা কিভাবে হলো, এটা কি বোঝানো লাগবে? আচ্ছা, এফ সাইন থিটা কিভাবে আসছে বুঝছিস তোরা সবাই? আচ্ছা, এই দুইটা দেখতো সমান্তরালে আছে না? তাহলে এটা কি দুইটা রেখা পরস্পর সমান্তরাল, ঠিক আছে? এখন লম্ব হওয়ার কন্ডিশন হচ্ছে যে আমি যদি বলি এই রেখার সাথে লম্ব, এই রেখার সাথে কি লম্ব, তাহলে এই রেখার সাথে যেটাকে লম্ব বলবো সেটা এই রেখার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তাহলে আমারে বল এটা 90, এটা 90 না এটা 90? এটা 1 2 3, কোনটা 90 করছে? 2। তাহলে এই রেখার সাথে লম্বকে 2। আবার দেখ, যদি আমি এটা উল্টে চিন্তা করি, এই রেখার সাথে লম্বকে এইটা না? এই যে এরকম একটা দেখতে হবে, আর একটা হচ্ছে এরকম দেখতে। এটার সাথে এটা লম্ব করছে, এতটুকু ক্লিয়ার? এই রেখার সাথে এটা লম্ব করছে, এতটুকু ক্লিয়ার? দেখ, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটার মধ্যবর্তী কোণ কত? লম্ব হওয়া সত্য কি অবশ্যই দুইটা রেখা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বুঝছিস? রবিউল ইসলাম, একটা বিষয় আমি বলি, হ্যাঁ, রেসপন্স জিজ্ঞাসা করতেছি, রেসপন্স করতেছিস না, পরে কিন্তু হাউগাউ করিস না। যে কটা ক্লাসে আছিস 14 জন, 14 জনের হচ্ছে আমি নাম মুখস্থ করে ফেলছি, আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, বোঝা গেছে? আর সাফি এখন তুই লেফট নিয়ে লাভ নাই। তাহলে আমরা বলতেছি দেখ, এ ক্ষেত্রফলের উপরে প্রতিরোধী বল কতটুকু? এফ সাইন থিটা। তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রতিরোধী বল এফ সাইন থিটা বাই এ। তাহলে অতএব পীড়ন এস ইকুয়াল টু লিখতে পারি আমরা এস সাইন থিটা বাই এ। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? ওকে, তোদের এটা এতটুকু লাগবে কিনা আমি জানি না শিওর, ঠিক আছে, বাট এতটুকু পড়াই ফেললাম। ক্লিয়ার? ওকে, এখন পীড়নকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। পীড়নের প্রকারভেদ কয়টা? পীড়নকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন, তা দৈর্ঘ্য পীড়ন কি বলতেছে? আমরা ছোটবেলায় আচ্ছা রাবার তো নাই,
একটা কলম, একটা কলমের দৈর্ঘ্য এখান থেকে এটুকু ধরলাম এল, হ্যাঁ। আমি এই জায়গাটা ফিক্সড রাখে আমি এদিকে বল প্রয়োগ করতেছি, তো কলমটা একটু বৃদ্ধি পাবে না? আচ্ছা, আবার দুই দিক থেকে টানতেছি, বৃদ্ধি পাবে না? আচ্ছা, সো যতটুকু বৃদ্ধি পাই, যতটুকু বৃদ্ধি পাবে আদি দৈর্ঘ্যের সাপেক্ষে, তাহলে যতটুকু বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিটা এবং আদি দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য ছিল সেটার অনুপাতকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলি। আমরা এটা আলোচনায় আসবো, বাট এতটুকু বলে রাখলাম যে দৈর্ঘ্য বিকৃতিটা আমরা দৈর্ঘ্য পীড়নের পরে আলোচনায় আসবো, ঠিক আছে? সো এই দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য বল যদি লম্বভাবে ক্রিয়া করে, তবে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত প্রতিরোধী বলকে দৈর্ঘ্য পীড়ন বলে। তার মানে আমরা কি বলছি দেখ, যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর জন্য বল যদি লম্বভাবে ক্রিয়া করে, তবে একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বলকে দৈর্ঘ্য পীড়ন বলে। এখন বিষয় হচ্ছে যে ভাই আমরা পীড়ন পড়ে আসছি, বাট দৈর্ঘ্য বৃদ্ধি আমরা পড়ি নাই, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, ঠিক আছে? আমি একটু মিসিং করছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। মুখে মনে হয় বিকৃতি বলছিলাম, তাই না? দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য, ওকে। সো দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য বল যদি লম্বভাবে ক্রিয়া করে, তবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধী বলকে আমরা দৈর্ঘ্য পীড়ন বলি। তাহলে আমাদের এখানে নতুন টার্ম হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। নতুন টার্ম কি আমাদের? দৈর্ঘ্য বিকৃতি। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি এখানে একটা ফিগার দিই, ঠিক আছে? আমরা যদি এখানে একটা ফিগার দিই তাহলে কেমন হয়? ভালো হয় না? আচ্ছা, তো তাহলে আমরা ফিগার দিয়ে আসি, চলো। কি ফিগার দিব বল? এটার আমি দৈর্ঘ্য ধরলাম এল, কি ধরলাম? এল। এখন এইখানে মনে কর আমরা এফ বল দিয়ে টানতেছি। কত বল দিয়ে টানতেছি আমরা? এফ। আচ্ছা, এখন টানার ফলে এইটা একটু বৃদ্ধি পাইল, তাহলে আমার টোটাল দৈর্ঘ্য হইল L1। কত হয়েছে? আচ্ছা, এইটাকে আমরা ডেল এলও বলতে পারি, অথবা ছোট হাতের এলও বলতে পারি। যেহেতু তোদের বইয়ে ডেল এল দেওয়া আছে না ছোট হাতের এল দেওয়া আছে আমি জানি না, ঠিক আছে? আমি দুইটাই দিয়ে রাখলাম, ক্লিয়ার? ওকে। এখন এখানে নতুন টার্ম কি? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতিটা আসলে কি? দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা হচ্ছে এরকম: বিকৃতি আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি বলছিলাম, তাই না? আচ্ছা, এখন বিকৃতি হচ্ছে, আমরা বিকৃতির একটা বিষয় বলছিলাম যে কোন একটা বস্তু যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে, হ্যাঁ, তো স্থিতিস্থাপক সীমা চলে আসছে এখানে, তাই না? তো আমরা ওইদিকে পরে যাইতেছি, জাস্ট বিকৃতি এতটুকু মাথায় রাখ যে আমার আদি দৈর্ঘ্যের সাপেক্ষে এখানে দৈর্ঘ্য বিকৃতি আমরা আসছি। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি একক দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। একক দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। এখন দৈর্ঘ্য পীড়ন আমরা পড়ছি, যেহেতু আমি ধরলাম এটার এরিয়া হচ্ছে এ, এটার এরিয়া কে? এ। তাহলে এখানে দেখ পীড়ন সমান আমরা কি লিখতে পারি? এস ইকুয়াল টু লিখতে পারি এই চিত্র থেকে এফ বাই এ, লেখা যায় না? ওকে। তাহলে এখন বিষয় হচ্ছে যে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে, তাহলে আমাদের প্রথমে কতটুকু দৈর্ঘ্য ছিল?
এল দৈর্ঘ্য ছিল না? তাহলে এল দৈর্ঘ্যের পরিবর্তন দেখ, এল দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে আমার? L1 মাইনাস এল, এতটুকু পরিবর্তন হয়েছে না? এতটুকু আমরা কি দ্বারা প্রকাশ করতেছিলাম? ডেল এল অথবা কি এল, তাই না? এতটুকু বলতে কি এতটুকু না? আমি বড় হাতের এল থেকে এই এলটা যদি আমরা এল ওয়ান থেকে যদি এল বাদ দিই তাহলে আমি এতটুকু পাবো। তাহলে এতটুকু আমরা কি দ্বারা প্রকাশ ডেল এল অথবা ছোট হাতের এল। তাহলে আমরা এত এটা এল দৈর্ঘ্যের পরিবর্তন এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, পারি না? আমার সংজ্ঞায় কি বলছে? একক দৈর্ঘ্যের পরিবর্তনকে, একক দৈর্ঘ্যের পরিবর্তনকে। তাহলে আমরা কি একক বলতে কি এক দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে আমরা একটা লিখতে পারি না? আমি একটু কলম মার্কারে কালি বাঁচাই, তাহলে আমি ডিরেক্ট এটা লিখলাম, সমস্যা আছে? ডেল এল বাই এল, এতটুকু লেখা যায়? তাহলে এইটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি পাইছি। আচ্ছা, পীড়নের সংজ্ঞা আমরা পরে পড়তেছি, পীড়নের সংজ্ঞা আমরা পরে পড়তেছি। পীড়নকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, না দৈর্ঘ্য পীড়ন, পীড়নকে তিন ভাগে ভাগ করা যায়। দৈর্ঘ্য পীড়ন আমাদের শেষ, বিকৃতিকে তিন ভাগে ভাগ করা যায়, দৈর্ঘ্য বিকৃতি একটা শেষ। তাহলে আমাদের দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি এতটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, এখানে কারো কোনো কোশ্চিন আছে? হ্যাঁ বল। এটাই তো টেনসাইল স্ট্রেস, টানা বল। এখানে টানা বল প্রয়োগ করতেছিস না? এটা টানা বল, টেনসাইল স্ট্রেস। যখন মনে কর হচ্ছে তোর তোর বন্ধু যখন তোরে এমনিকে ধরে চাপ দেয়, ঠিক আছে, তখন এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। যখন তো দুই হাত ধরে টান দেয় দুই পাশে দুইটা, তখন টানা স্ট্রেস, টেনসাইল স্ট্রেস বলি আমরা, বোঝা গেছে? টানা পীড়ন, চাপা পীড়ন, শেয়ার পীড়ন সবই আছে। এটা কি করতেছি আমি? হ্যাঁ, এখন এই বলটাকে আমি যদি বলি, এই চিত্রটাকে আমি ধরে এভাবে আঁকালাম, এই যে এই বলটা চাপছি, তাহলে এটা কি আমার একটু নিচে ভিতরে ঢুকে যাবে না? এটা হচ্ছে তখন কম্প্রেস স্ট্রেস বলতেছি আমরা। কি বলি তুই? টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস বা হচ্ছে কি চাপা পীড়ন বলতেছি আমরা, ঠিক আছে? ওকে, শিয়ার স্ট্রেসটা কখন হবে? শিয়ার স্ট্রেস হবে ওই যে আমরা পাঞ্চ করি না কাগজে, পাঞ্চ মেশিন দিয়ে আমরা অফসেট পেপার পাঞ্চ করি না ল্যাব রিপোর্ট দেওয়ার সময়, ওখানে হচ্ছে শিয়ার স্ট্রেস হয়। আমাদের চুল কাটায় না, তখন কাঁচিতে যে স্ট্রেস উৎপন্ন হয় এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, বোঝা গেছে? ওকে, তো তাহলে আমাদের দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে সবার, ঠিক আছে? ওকে, এত লিখতে ভালো লাগে না, ঠিক আছে? এত লিখতে কি হয় না, ভালো লাগে না। এবার আসবো আমরা হচ্ছে আকার পীড়ন। কি বলছি আমরা? আচ্ছা, এই চ্যাপ্টারটা আসলে ডিপার্টমেন্টে যখন ডুয়েট অ্যাডমিশনে আসবা তখন ডিপার্টমেন্টে কাজে লাগবে। এবং ফিজিক্সের হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপকতা অথবা স্থিতিস্থাপক নামে একটা চ্যাপ্টার আছে, বোঝা গেছে? তোমাদের অ্যাডমিশনে যখন আসবা তোমরা তখন স্থিতিস্থাপকতা নামে একটা তোমার চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে হচ্ছে এইটা এগুলো পড়াবে কিন্তু, স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? তো এখন থেকে যদি ভালো মতো পড়ে থাকো তাহলে তোমাদের জন্য সামনের দিনগুলো হচ্ছে কি সুন্দর হবে। তাহলে আকার পীড়ন কি? তাহলে আকার পীড়ন যেহেতু বলছে, তাহলে কার কোন বিকৃতি ঘটাবে? আকারের বিকৃতি ঘটাবে না? তাহলে এখন জাস্ট এই যে আকার বিকৃতি ঘটানোর জন্য, আকার বিকৃতি ঘটানোর জন্য বল যদি লম্বভাবে ক্রিয়া করে
তবে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত প্রতিরোধী বলকে কি পীড়ন বলে? আকার পীড়ন বলে। তাহলে আমাদের একটা ফিগার দেখতে হবে যে আকার বিকৃতি বলছে, তাই না? তাহলে আকার বিকৃতি কি হবে? একক আকার, একক আকারের পরিবর্তনকে কি বলে? আকার বিকৃতি বলে। ক্লিয়ার? তাহলে ধরো একটা তো এই জায়গাতে আমি যদি বল প্রয়োগ করি, ধরো এই জায়গাতে বল প্রয়োগ করতেছি, এটা ধরছি এভাবে, আমি এই জায়গাতে বল প্রয়োগ করতেছি, আমার এই নিচের অংশটা স্থির আছে, নিচের অংশটা কি আছে? স্থির থেকে এটা দেখো তো এভাবে একটু বাঁকাই যাবে না? তাহলে এটা এভাবে আছে, এটা এভাবে আছে, এটা একটু এভাবে বাঁকাবে না? হুম। আকার পীড়ন কোথায় পেলেন? বই তো আকার পীড়ন দেখতেছি না। বই আলাদা, আমি পড়াইতেছি, পড়ে যাও, ঠিক আছে? তাহলে কি আপনি নিজে থেকে পড়াইতেছেন? হ্যাঁ। বই থেকে না? না, ও আচ্ছা ঠিক আছে। আমি পড়াই, আস্তে আস্তে পাবা, সবই পাবা। ঠিক আছে। তো এখানে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে দেখো তো, এই রেখাটা এটা, এটা, তাহলে এটা একটু সামনে দিয়ে, আগে ফিগারটা ছিল কালো রেখার, এখন কি লাল রেখাটা হয়ে গেছে না? দেখো তো। তাহলে দেখো এইটা হচ্ছে এতটুকু আমরা এক্স বলতে পারি, এটা ওয়াই, তাহলে এখানে যাতে কোণ করছে না একটা, এই যে এই রেখা এখানে একটা কোণ করছে না, এটা থিটা, এটা কি আমাদের থিটা। তাহলে আমি এখানে আকার পীড়ন সমান লিখতে পারি tan থিটা ইকুয়াল টু, তাহলে থিটা এটা কি লম্ব, এটা কি ভূমি না? তাহলে এক্স বাই ওয়াই, এটাকে বলি আমরা আকার পীড়ন, আকার বিকৃতি, আকার বিকৃতি। বোঝা গেছে? ওকে। তাহলে এইবার আমরা আসবো আয়তন পীড়নে। কিসে আসবো? আচ্ছা, তাহলে আয়তন পীড়নের সংজ্ঞা কি লিখবা বলো? ওকে, তাহলে আমরা আকারের জায়গায় কি দেবো তাহলে? আয়তন। আচ্ছা, বইয়ের কথা কে যেন বললো একটু আগে? হ্যাঁ, আমি বলছিলাম আচ্ছা, তোমার বইয়ের সাথে একটা সংজ্ঞা মিলছে আমার। আকার। আমি আমি পীড়ন পড়াইছি, পীড়নের সংজ্ঞা তোমার বইয়ের সাথে মিলছে? হ্যাঁ পীড়নটা মিলছে। পীড়ন মিলে নাই, পীড়ন তোমার বই দেওয়া আছে, দেখো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ও প্রতিরোধী বলকে। পীড়নের সঙ্গে তো মিলে নাই। হ্যাঁ, তাহলে আমি আমার মতো করে বলতেছি কি জন্যে, তুমি বইয়েরটা দেখতে পাবা, তাই না? তুমি বইয়েরটা, তোমার কাছে বই আছে, তুমি বইটা পড়তে পারবা। আমি এটা দিলাম, তোমার কাছে যেটা সহজ মনে হবে, যেটা তোমার মনে থাকবে অনায়াসে, সেটা তুমি পড়বা। ক্লিয়ার? ঠিক আছে। ওকে। হ্যাঁ, হ্যাঁ বলো। ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধী বল, এটা এটা এখানে প্রযুক্ত দিলে হবে, না দিলে হবে, তুমি এখানে প্রযুক্ত না দিয়ে যদি লেখো যে ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বলকে, তাও হবে, সমস্যা নাই। ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমার বই যেটা দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে কতটুকু আমি তোমার বলি, বই এখান থেকে এটুকু দেওয়া আছে। রে গান শুনছে কিটা?
তাহলে এখন এই তো এখন আমি যদি বলি ধরো একটা বেলুন আছে আমার কাছে, এটার আয়তন হচ্ছে ভি। এটার আয়তন কি আমার কাছে বললাম? ভি। তাহলে আমি এটাকে বল প্রয়োগ করতেছি, আমি বল প্রয়োগ করলাম, ধরো সাপোজ এফ বল প্রয়োগ করলাম, এবং এটা আস্তে আস্তে ছোট হয়ে ভি 1 হয়েছে। কি হয়েছে? ভি 1। আচ্ছা, তাহলে এইবার আমার বলো যে এটা হচ্ছে আমাদের কি বলছি আমরা, যে আয়তন বিকৃতি ঘটানোর জন্য বল যদি লম্বভাবে ক্রিয়া করে তবে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত প্রতিরোধী বল বা একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বলকে আয়তন পীড়ন বলে। তাহলে এস সমান এফ বাই এ, এতটুকু আমাদের ঠিক আছে। ওকে, তাহলে এখন আমার বলো যে এখানে বলছি যে একক আয়তন, একক আয়তনের পরিবর্তনকে কি বলে? আয়তন বিকৃতি বলে না? ওকে, তাহলে আমার প্রথমে কতটুকু ছিল, আয়তন কতটুকু ছিল আমার? ভি। ওকে, তাহলে এখন দেখো আমরা বলতেছি যে ভি আয়তনের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে? ভি থেকে ভি 1 বাদ দিলে যেটা পাবো সেটা অতটুকু পরিবর্তন হয়েছে না? আচ্ছা, এখন যদি তোমাকে বলে তোমার ওয়েট ছিল 60 কেজি, কত ছিল? 60 কেজি। তুমি ডায়েট করে করছো 54 কেজি, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? 54 কেজি। পরিবর্তন হয়েছে কয় কেজি? 54 কেজি। কি করছো? 60 থেকে 54 বাদ দিছো না? তাহলে যে বলছিলা যে পরিবর্তন ভি আয়তনের পরিবর্তন ভি 1 বলছিলা, ভুল করছিলা কোথায় বুঝছো? ওকে, তাহলে হবে কি আমাদের ভি - ভি 1। ক্লিয়ার? এটাকে আমরা ডেল ভি বলতে পারি, অথবা তোমাদের বইয়ে ছোট হাতের ভি দেওয়া থাকতে পারে। ক্লিয়ার? তাহলে একক আয়তনের পরিবর্তনকে বলে ডেল ভি বাই ভি, এটাকে বলতেছি আমরা আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। তাহলে আমরা দেখো পীড়ন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে আয়তন দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। এতটুকু পড়া শেষ আমাদের। এতটুকুর ভেতরে কারো কোনো কোশ্চিন আছে? এবার বলো। ঠিক আছে, হ্যাঁ এটা সবসময় সব 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 সবসময় আদিটা হবে। ঠিক আছে, প্রথমে যেটা ছিল, বোঝা গেছে? আচ্ছা, কোশ্চিন করতেছিলি কি? আবার কোশ্চিন কর, যা তোর কোশ্চিনটা শুনি, বল। কি মানে এই যে কোশ্চিন করছিলি এটা যে কোশ্চিন করতেছিলি সে ক্লিয়ার হয়েছে তার? ওকে, ইব্রাহিম এটা কিডা? ইব্রাহিম কে? মাইক অন করো তো ভাইয়া। আচ্ছা, ওটা 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 বিষয় না, বিষয় হচ্ছে যতটুকু পড়াইছি বুঝছো? আচ্ছা, মোটু কাব্য বুঝছিস? আচ্ছা আচ্ছা, কাউসার বুঝতে পারছিস? খালিদ বিন ওয়ালিদ, আচ্ছা রবিউল, সাদিয়া সুলতানা,
সাফি? ওকে, তাহলে আমরা একটু আগাইতে পারি, তাই না? আচ্ছা, এবার আমি যে বই দেখে পড়তেছিলি, হ্যাঁ আমি বলি এবার। দেখ, তোর কাছে বই আছে, তোর বই হচ্ছে দেওয়া আছে টানা পীড়ন দেওয়া আছে, চাপা পীড়ন দেওয়া আছে। আমরা হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে প্রথমে যে পীড়নটা দেখছিলাম মনে আছে, যে দৈর্ঘ্য বিকৃতি। তো টানা পীড়ন এবং চাপা পীড়ন কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের দৈর্ঘ্য বিকৃতিও হইতে, মানে দৈর্ঘ্য বিকৃতি হইতে পারে, তাই না? দৈর্ঘ্য বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে, ঠিক আছে না? আচ্ছা, ওখানে কিন্তু দৈর্ঘ্য তোর একক দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলছিলাম। দৈর্ঘ্যের পরিবর্তনটা কি বৃদ্ধি হইতে পারে, হ্রাসও হইতে পারে, ঠিক আছে না? ওকে, এবার দেখো শেয়ার পীড়ন, ঠিক আছে? তো শেয়ার স্ট্রেস যেটা বলতেছি আমরা, শেয়ার স্ট্রেসটা হচ্ছে আমরা এক্সাম্পল দিছি, ঠিক আছে? যে প্রস্থচ্ছেদ বরাবর প্রযুক্ত বল কঠিন পদার্থের একটি প্রস্থচ্ছেদকে ছেদন তল বরাবর একটি এটা হচ্ছে তোমার পড়তে হবে না, ঠিক আছে? আমি এগুলোর সঙ্গে সুন্দর করে বলে দেবো, তখন পড়লে একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভাই শেয়ার স্ট্রেস পড়বো না? এখন পড়তে হবে না, আমি যে স্লাইড দিব ওখান থেকে পড়িস, ঠিক আছে? ওকে। ওকে, কার্যকারী পীড়ন আছে, ডিজাইন পীড়ন আছে, এগুলো আছে না? কার্যকারী পীড়ন, তারপর ডিজাইন পীড়ন, এটার উপর ডিপেন্ড করা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, আমরা যে এফওএস বলি বা এনএস বলি, ঠিক আছে? কার্যকারী পীড়ন বা ডিজাইন পীড়ন যেটা বলতেছি আমরা, যে আমার হচ্ছে, ধর সাপোজ যে আমি এখানে একটা কিছু একটা স্টিল ফ্যাক্টরিতে রড উৎপাদন করব। তো আমার এখানে হচ্ছে আমরা ডিজাইন করছি যে এটা সর্বোচ্চ তোর 60 কিলো, 65 কে কেপিআই, ঠিক আছে? কেপিআই মানে হচ্ছে কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, যেটা বলি আমরা কেপি হচ্ছে তোর পিআইএস বলতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলি যে নিউটন পার মিটার স্কোয়ার দিলাম, যা তোদের সুবিধার্থে, যেহেতু আমরা এফপিএস এখনো যাই নাই। তো এতটুকু হচ্ছে আমাদের এখানে ডিজাইন করছে, যেটা সর্বোচ্চ এত নিউটন পার মিটার স্কোয়ার পীড়ন সহ্য করতে পারবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন পীড়ন, মানে আমি যে পীড়নটা ধরে ডিজাইন করব ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে আমাদের ডিজাইন পীড়ন, ওকে? আর এটার উপর যতটুকু লোড কাজ করাবো আমি, যতটুকু কাজ করবে সেটা হচ্ছে আমাদের কার্যকারী পীড়ন। তার মানে তুই 1 গামলা ভাত খেতে পারবি, এটা হচ্ছে তুই যার বাসায় বেড়াতে গেছিস, সে ধরে নিছে এবং সেটার উপর ডিপেন্ড করে সে ভাত রান্না করছে। তা তুই যে 1 গামলা ভাত খাইতে পারবি, এটা হচ্ছে কি ডিজাইন বলতেছি আমরা। আর যাওয়ার পরে তুই হচ্ছে 1 প্লেট ভাত খাইলি, তাহলে কার্যকারী পীড়ন, তাহলে কার্যকারী কতটুকু হইতেছে? 1 প্লেট না? তাহলে এইটা, তাহলে আমি যে পীড়নটা ধরে ডিজাইন করব এটা হচ্ছে ডিজাইন পীড়ন, একটা ম্যাটেরিয়াল। আর যেটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের উপর যে লোডটা কাজ করবে সেটা দিয়ে আমি যে পীড়নটা পাবো সেটা হচ্ছে আমাদের কার্যকরী পীড়ন। মনে থাকবে? ওকে, ভাই একদম আছে। হ্যাঁ এই অধ্যায় ম্যাথ আছে প্রথম অধ্যায়? অবশ্যই, প্রত্যেকটা অধ্যায় ম্যাথ আছে। কয় টাইপের ম্যাথ, মানে কয় টাইপের ম্যাথ? আমি কি গুনে রাখছি নাকি? হ্যাঁ, বলের প্রকার ও প্রয়োগের ধরন অনুযায়ী এখানে দেখাইছে, বলছে 5 প্রকার পীড়ন আছে, বই দাও 5 প্রকার। টানা পীড়ন, চাপা পীড়ন, এটা তো আমরা হচ্ছে দৈর্ঘ্য পীড়নে পড়ে আসছি। তো আচ্ছা, টর্সন আমরা পড়াইনি এখনো, তার কারণ হচ্ছে যে এগুলা সামনে আস্তে আস্তে পড়াবো, বোঝা গেছে? আমাদের এই অধ্যায় এখনো শেষ হয় না, এই অধ্যায় শেষ হওয়ার পরে যদি কোনো কিছু ছাড়া পড়ে তখন সেটা বলবি, ঠিক আছে? আমরা একটা সিকোয়েন্স হয়ে যদি না আগাই তা তোদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, বোঝা গেছে? জি। আমি তো পড়াই দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু তোদের ক্ষেত্রে নিতে সমস্যা হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি পড়ে আসছি, আমরা আয়তন পীড়ন, আয়তন বিকৃতি পড়ে আসছি, আমরা
আকার পীড়ন আকার বিকৃতি পড়ে আসছি, তাই না? আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা পড়বো এই অঙ্কের স্থিতিস্থাপক গুণনাঙ্ক। এই অঙ্কের গুণনাঙ্ক, মডুলাস অফ ইলাস্টিসিটি বলি আমরা, কি বলি? মডুলাস অফ ইলাস্টিসিটি। হ্যাঁ, মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা দৈর্ঘ্য পীড়ন পড়ছিলাম, মনে আছে? দৈর্ঘ্য বিকৃতি পড়ছিলাম, মনে আছে? দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি থেকে আমরা যেই অনুপাতটা পাবো সেটা হচ্ছে মডুলাস অফ ইয়াংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি বলতেছে। আমরা আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি পড়ছিলাম, মনে আছে? আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি থেকে আমরা যেই অনুপাতে ওখান থেকে অনুপাত করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমরা বাল্ক মডুলাস বলি অথবা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি। ঠিক আছে? আমরা আকার পীড়ন এবং আকার বিকৃতি পড়ছিলাম, ওখান থেকে আমরা যে মানটা পাবো সেটাকে বলি আমরা মডুলাস অফ রিজিডিটি বলি। ক্লিয়ার? এবার আমরা আস্তে আস্তে ঢুকবো ভেতরে। ঠিক আছে, তাহলে আমরা এটা আগে শেষ করি। তাহলে এটা সংজ্ঞাটা কি আসতে পারে? যে হ্যাঁ, এগুলো একবারই সহজ, একটা পড়বি মানে লিখে দিব, মুখস্থ করতে হবে না, জাস্ট সারা জীবন মনে থাকবে। ইয়াংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক আমি কার সাথে বলছিলাম? দৈর্ঘ্যের সাথে বলছিলাম, মনে আছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতি একটি ধ্রুব রাশির মান। এতটুকু বুঝছিস? এই ধ্রুব রাশির মানকে ইয়াংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। একে ই দ্বারা প্রকাশ করে। যখন অ্যাডমিশনে আসবা তখন ফিজিক্সটাকে ওয়াই দ্বারা প্রকাশ করবে। ক্লিয়ার? ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমার চলে গেছে। তাহলে আমরা কি বলতেছি? স্থিতিস্থাপক সীমা। আর স্থিতিস্থাপক সীমা কি? আমরা ছোটবেলায় রাবার নিয়ে খুব টানাটানি করছি না? রাবার টানার পরে ছেড়ে দিলে আবার আগের অবস্থানে চলে আসে, তাই না? তো যেই ওটাতে একটা সীমা আছে, মানে যে জোরে টান দিলে আবার ছিঁড়ে যায় না, তখন ওই স্থিতিস্থাপক সীমাটা অতিক্রম করে ফেলে। তার মানে স্থিতিস্থাপক সীমা বলতে হচ্ছে তোমার একটা ইলাস্টিক রেঞ্জ। হ্যাঁ, মানে যে রেঞ্জ পর্যন্ত কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে এর বিকৃতি ঘটে, আবার যদি আমি বলটা সরাই ফেলি তাহলে আবার পুনরায় পূর্ব অবস্থাতে ফেরত যাইতে পারে। তো সেটাকে সেটাকে বলি আমরা স্থিতিস্থাপক সীমা। তার মানে যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটার বিকৃতি ঘটবে, আবার বলটা সরাই ফেললে আবার পূর্ব অবস্থাতে ফেরত যাবে, সেই সীমাটুকুকে আমরা স্থিতিস্থাপক সীমা বলি। মনে থাকবে? ওকে, তাহলে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত আমাদের ক্লিয়ার। এর মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি একটা ধ্রুব রাশির মান। ঠিক আছে, এখানে একটা জিনিস আমরা মিসিং করছি। দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশির মান। এই ধ্রুব রাশির মানকে আমরা ইয়াংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি। তার মানে আমাদের কি বলতেছে?
আমরা ইয়াঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করছি? ই দ্বারা, তাই না? তো বলছে এই যে ই ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন তোমাদের কাছে এরকম কোশ্চেন হইতে পারে যে এখানে ভাই আমি এটা না দিয়ে যদি বলি যে দৈর্ঘ্য পীড়ন অনুপাত, দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে, এরকম বলতে পারে না? অত ওই দিকে যাওয়ার দরকারই নেই, ঠিক আছে। জাস্ট এইটা আমি কি জন্য বলছি, এই কথাটাই আমি যখন তোমাকে বাল্ক মডুলাস যখন পড়াবো, বাল্ক মডুলাস, ঠিক আছে, তখন লিখবা কি বাল্ক মডুলাসকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দ্বারা, কে বলতে পারবা? আমরা কে দ্বারা প্রকাশ করি বাল্ক মডুলাসকে, ঠিক আছে। তখন আমরা লিখবো স্থিতিস্থাপক সীমার মধ্যে বাল্ক মডুলাস কার সাথে সম্পর্ক বলছিলাম? আয়তনের সাথে, মনে আছে? তখন এই দৈর্ঘ্যের জায়গায় শুধু আয়তন বসাই দেবো। দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির মান একটি বিকৃতির অনুপাত একটা ধ্রুবরাশির মান, এই ধ্রুবরাশির মানকে বাল্ক মডুলাস বলে। ক্লিয়ার? যখন আমরা তোমার হচ্ছে মডুলাস অফ রিজিডিটি বলবো, বা ওটাকে তোমার হচ্ছে আরো বলে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, হ্যাঁ। যখন আমরা ওইটা বলবো তখন আমরা এখানে ডিরেক্ট বলবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি বলবো এখানে, বলো এবার, আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুবরাশির মান। এই ধ্রুবরাশির মানকে আমরা কি বলি? দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারি বা মডুলাস অফ রিজিডিটি বলি। ক্লিয়ার? বোঝা গেছে? তো আমরা এইটুক পর্যন্ত লিখছি। এখন আমাকে বলো ই ইকুয়াল দৈর্ঘ্য পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এফ বাই এ, মনে আছে? দৈর্ঘ্য বিকৃতি কি লিখছিলাম দেখো তো, ডেল এল বাই বড় হাতের এল, মনে আছে? তাহলে এখান থেকে দেখো ই সমান আমরা লিখতে পারি, এই এলটা উপরে চলে যায়, এটা নিচে চলে আসে না? তাহলে এফ এল বাই এ ডেল এল। ক্লিয়ার? এটা হচ্ছে ইয়াঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এফটা হচ্ছে আমি কতটুকু বল প্রয়োগ করলাম সে বল, এলটা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য, ডেল এল হচ্ছে আমাদের কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে সেইটা, আর এটা হচ্ছে আমাদের ওই যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো আমি যদি ফিগারটা ঠিক এভাবে দিই, এখন দেখো এই যেখানে আমি এ ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ করছি, এ ক্ষেত্রফল প্রথমে ছিল এল, বড় হাতের এল, তারপরে এটা বল প্রয়োগ করার ফলে একটু বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে আমাদের কি ডেল এল, এখানে এফ প্রয়োগ করছিলাম। তাহলে এখন বলো, যদি তোমাকে কখনো প্রশ্নে বলা থাকে, অঙ্ক এরকম থাকবে যে কোনো একটা বস্তুর উপরে 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এটার ক্ষেত্রফল ধরে দেওয়া আছে 10 মিলিমিটার, কত মিলিমিটার? 10 মিলিমিটার, আর দৈর্ঘ্য ছিল 2 মিটার, ঠিক আছে, বৃদ্ধি পাইছে 0.5 মিটার, আচ্ছা মিলিমিটার, বৃদ্ধি পাইছে 5 মিলিমিটার। তাহলে ইয়াঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করো, পারবো না আমরা? এফ এর মান জানি আমি, এল এর মানটা কত? 2 মিটার, বসাই দিলাম। এ, এটা দেখো তো এটা আমার সার্কুলার সেকশন, তাহলে এ সমান আমরা কি লিখতে পারি? পাই ডিভাইড বাই 4 ইনটু ডি স্কয়ার, লেখা যায়। এখন দেখো এল এর মানটা বসাইছিলাম কিসে? এল এর মানটা বসাইছিলাম মিটারে, তাহলে আমাদের এই যে এর মান 10 মিলিমিটার 10, এটাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে, মনে থাকবে? তারপরে দেখো এই যে এখানে ডেল এর মান দেওয়া আছে কিসে? মিলিমিটারে, বাট আমাকে বসাতে হবে কিসে? মিটারে। ক্লিয়ার? তাহলে বসাই দিলে তুমি এর মানটা পেয়ে যাওয়া। এখন বিষয় হচ্ছে দেখো যে আমাদের যে বিকৃতির হচ্ছে আমরা বিকৃতির একক দেখা আসি না, তাই না? বিকৃতি ছিল কি ডেল এল বাই এল, ডেল ভি বাই ভি, অথবা আমাদের ছিল এক্স বাই ওয়াই, তাই না? ডেল এলটা কি দৈর্ঘ্য ছিল, এটা দৈর্ঘ্য ছিল না? তাই দৈর্ঘ্যের যদি উপরে তাহলে মিটার, নিচেও মিটার, তাহলে আমাদের দৈর্ঘ্য কাটলে কি 1 থাকে না? তার মানে সমজাতীয় দুইটা বস্তুর অনুপাত অনুপাত কখনো কি হয় না? একক থাকে না, মনে থাকবে? তাহলে যদি বলে বিকৃতির একক নাই কেন, তাহলে কি বলতে পারো তোমরা? যে সমজাতীয় দুইটা হচ্ছে মানের অনুপাতের একক কখনো থাকে না, ঠিক আছে না?
এলো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, দুটো সমজাতীয় হয়ে গেছে না? তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে গেলে কি 1 থাকে। এটা আয়তন, এটাও আয়তন, মিটার কিউব কেটে দিলে কি 1 থাকে। এটাও এক্স, এটা ওয়াই। দেখো তো আমাদের এক্স, এক্স ছিল এটা, ওয়াই ছিল এটা, এটাও দেখো উচ্চতা, এটাও কি আমাদের তোমার হচ্ছে সরণ। তাহলে দেখো এটাও দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বলতে পারি আমরা। তাহলে ওই দুটারই কি একক কাটা হয়ে যায় না? তাহলে এই জন্য আমাদের বিকৃতির একক নাই। ক্লিয়ার? ওকে। আচ্ছা, বিকৃতির এককও নাই, টাইমও নাই, তাই না? আচ্ছা, কয় মিনিট আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আগামী ক্লাসে, তাহলে আমরা আগামীকালকে এর থেকে বাকিটুকু আলোচনা করবো, হ্যাঁ। আর তোমরা হচ্ছে যারা, আচ্ছা আমি লাইভে বলে দিই। আচ্ছা, তোমরা যারা লাইভে ক্লাস করছো, হ্যাঁ, যতটুকু পড়াইছে ততটুকু বুঝছো তোমরা? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা লাইভে ক্লাস করতেছো, হ্যাঁ, তোমরা যদি না বোঝো কোথাও, মানে রেকর্ড ক্লাসটা আবার করার সময় যদি না বোঝো, তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের যে মেক এক্সপ্লোর যে পেজটা আছে, ওখানে তোমার ইনবক্সে হচ্ছে যতটুকু না বুঝবা সেটা হচ্ছে ছবি তুলে দিয়ে দিও, আমি ওখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা হচ্ছে যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও, অবশ্যই 5 তারিখের আগে যুক্ত হয়ে যাবা। ওকে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু স্টেনো ম্যাটেরিয়ালসে পুরো বইটাই কিন্তু ম্যাথের সাথে ম্যাথ রিলেটেড, হ্যাঁ। তো ম্যাথ প্রথমত থেকে শুরু হবে তোমাদের। তো আর এই অধ্যায় স্টেনো ম্যাটেরিয়ালসটা অনেক ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে, একেবারে বেসিক সহকারে। ওকে। তো তোমরা যারা হচ্ছে ইমন, জি ভাইয়া বুঝছি, ওকে। আর তোমরা হচ্ছে যারা আমাদের মিটে ক্লাস করছো, তারা হচ্ছে যদি টেলিগ্রাম গ্রুপে যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছো তোমরা, তোমরা হচ্ছে একটু এটা ক্লাসটা করে দেন হচ্ছে যদি বুঝতে পারো সমস্যা হয়, ওখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাবা আর কি। আর আরেকটা বিষয় যে আমাদের তো ধরো আমরা পেজে ক্লাস নিয়েছি, তো পেজে মনে করো অনেকগুলা হচ্ছে করে, মানে অনেক পোস্ট হইতেছে, আমাদের রিসেন্ট পোস্ট করতেছি আমরা। তো তোমরা এই ক্লাসটা খুঁজে পেতে নাও পারো, সো দ্রুত খুঁজে পাওয়ার জন্য তোমরা তোমাদের টাইম লাইনে হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো, বোঝা গেছে? তোমরা যদি তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, তাহলে তোমরা অনায়াসে ক্লাসটা পরবর্তীতে খুঁজে পেয়ে যাবা। ওকে। সো আজকের মতো এখানেই। তোমরা যারা এখনো ভর্তি হও নাই আমাদের কোর্সে হচ্ছে ভর্তি হয়ে যাও। আমরা হচ্ছে মেবি এটার প্রথম চ্যাপ্টার পর্যন্ত, প্রথম চ্যাপ্টার পুরোটাই হচ্ছে আমরা ফ্রি ক্লাস নিব। অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে তোমার টোটালটাই আমরা আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে। ওকে। তো ঠিক আছে তাহলে, আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।